প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ এমআর এর সাথে আপনাদের সবাইকে স্বাগতম। আয়োজনে প্রথমআলো.com। আপনাদের সবার সাথে আছি আমি মোহাম্মদ রিদওয়ানুল হক, নন অ্যাজ এমআরএইচ। আমাদের এই লেগাসি উইথ এমআর এর সাথে আমরা এমন সব উদ্যোক্তা এবং ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানাই যারা তাদের নিজস্ব কর্মগুণ, সততা এবং সাহসের সাথে নিজেদেরকে অনন্য উচ্চতা নিয়ে গেছেন, একই সাথে বাংলাদেশকে নিরন্তরভাবে এগিয়ে নিতে সাহায্য করছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য হচ্ছে ব্যবসার আগে নীতি। আজকের আমাদের শোতে আমরা এমন একজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি এবং যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি এমন একজন স্বপ্নদ্রষ্টা যিনি পারিবারিক ব্যবসাকে একটি স্ট্রাকচার্ড কংগ্লোমারেটসে পরিণত করেছেন। আমাদের সাথে আছেন জনাব নিয়াজ রহিম, বাংলাদেশ রহিম আফরোজ গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর। বাংলার ঘরে ঘরে আলো এই স্লোগান নিয়ে সৌরশক্তিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দান করার চেষ্টা করেছেন। একই সাথে বাংলাদেশের প্রথম সুপারস্টোর আগোরা চালু করেছেন। ওনার ব্যবসার মূলমন্ত্র মুনাফা হলেও তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট ব্যবসার নীতি। তার লেগাসি তার ব্যবসার বাইরে প্রসারিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এবং রুরাল সার্ভিস ফাউন্ডেশন নিয়ে দীর্ঘদিন উনি কাজ করছেন। জনাব নিয়াজ রহিম, আমাদের সাথে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ আপনাকে এখানে ডাকার জন্য। অবশ্যই। আমরা জানি রহিম আফরোজ একটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি গ্রুপ এবং তার সাথে অনেক লোকের স্বপ্ন, জীবিকা জড়িয়ে আছেন। আপনি দায়িত্ব নেবার পর থেকে আপনার জার্নিটা এবং এই জার্নির লার্নিংটাকে আমাদের সংক্ষেপে বলবেন। আমার তো দুই ধাপ। একটা হলো আমি যখন লেখাপড়া করে আসি 83-তে, তারপরে জয়েন করি, কারণ আমার আব্বা ওই সময় মারা যান। তারপরে আমরা সেকেন্ড জেনারেশন হিসাবে। 83 আপনি কোথা থেকে পড়ালেখা করে ব্যাক করলেন? আমি কানাডায় কনকর্ডিয়াতে ছিলাম, বিউটিফুল, মন্ট্রিয়লে। ওখান থেকে পড়ে আমি আসছি 82-তে, আব্বা মারা যান, তখন দিয়ে আমি ফিরে আসি। তো সেখান থেকে একটা শুরু। তারপরে গত বছর 2024 মার্চে আমাকে দায়িত্ব দেওয়া হলো গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর। তাদের দুইটা ধাপ। সো আমার 83-তে যখন আসি তখন তো আমি বলবো আমাদের, যেহেতু আমরা দ্বিতীয় প্রজন্মের ফার্স্ট গ্রুপ, মানে কোম্পানি, মানে কোম্পানির দায়িত্ব নেই, তো সেখান থেকে আমাদের শুরু। আমরা এসে আমাদের আগে তো একটা ছিল, এক কমান্ডে চলতো, মানে আব্বা যা বলতো তাই হতো, বাবার ইচ্ছা মতনই সব হতো, সিঙ্গেল ডিরেকশনে। যখনই বাবা চলে গেলেন, তারপরে আসলো আমাদের বৃহত্তর পরিবারের অংশগ্রহণ। তো এখানে আমরা 3 ভাই, আমাদের সাথে সম্পৃক্ত আছে আরো 2 খালাতো ভাই আছেন, একটা মামা আছেন। তো আমরা এদেরকে নিয়ে আমাদের এই বিজনেসটাকে কিভাবে এগিয়ে যাব, সেকেন্ড জেনারেশন, এই ফ্যামিলি কনসেপ্টটা কিন্তু সেখান থেকে জন্মায়, যে আমরা একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত আমরা আসছি। আজকে রহিম আফরোজ বয়স হলো প্রায় 71 বছর। কংগ্রাচুলেশনস, আলহামদুলিল্লাহ। তো আমরা এই মানে আমাদের জীবনে তো অনেক কিছু দেখেছি, অনেক, মানে আমাদের 71-এর যুদ্ধ আমরা দেখেছি, তারপরে এই যে রেভলিউশনগুলো হলো মাঝখানে, বঙ্গবন্ধু আসলেন, তারপরে জিয়া রহমানের অনেক উত্থান পতন, এগুলো দেখেছি। আলহামদুলিল্লাহ আমি বলবো আমরা যেহেতু একটা মানে কি বলবো, মানে একটা স্টেবল এনভায়রনমেন্ট মেনটেন করে আগাতে চাইছি, তার জন্য আমাদের অনেক সমস্যা আসছে, বাট আমরা সেগুলো কিন্তু ম্যানেজ করার জন্য ফেস করে আমরা এগিয়েছি। তো দ্যাট ওয়াজ ওয়ান, আই থিঙ্ক, খুবই ভালো। এখন তো আমাদের 4র্থ প্রজন্ম অলরেডি কোম্পানিতে চলে আসছে। তো দ্যাট ইজ দি বিগ ডিফারেন্স। এখন অনেক চ্যালেঞ্জেস আবার আসতেছে এবং অনেক অপরচুনিটি আসবে, অনেক অপরচুনিটিও আসছে। আমরা তো that is where we are now. So beautiful. So এটা 4র্থ প্রজন্মের ব্যবসা, এখানে আপনারা প্র্যাকটিস করা শুরু করেছেন। সো আপনার বাবা যে ফিলোসফি নিয়ে এগিয়েছিলেন, আমি শিওর সেই লেগাসিটা ধরে হয়তো এই প্রজন্ম আরো ভ্যালুজ অ্যাড করার চেষ্টা করছে। অবশ্যই। আমি এখানে বলবো যে আমাদের পারিবারিকভাবে আমরা কিন্তু একটা রিলিজিয়াস ওরিয়েন্টেশনে কিন্তু বড় হয়েছি। আমাদের একটা নীতি, আমাদের একটা এথিক্স, ভ্যালুজ আমাদেরকে ছোট কাল থেকে শেখানো হয়েছে, যেখানে আমরা পালন করি না করি, বাট একটা মার্শাল ল রেজিম ছিল, যে আমাদেরকে নামাজ পড়া হতো, সকালে উঠা একটা প্রয়োজন ছিল। ওনারা যাওয়ার পরে এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে থেকে গেছে। তো এটা আমাদের মধ্যে থেকে গেছে, আমাদের নেক্সট প্রজন্ম যারা আসছে এদের উপরে কিন্তু এটার প্রভাব একটা আসছে। আলহামদুলিল্লাহ, আই থিঙ্ক দ্যার ইজ আ ভেরি গুড
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ইম্প্যাক্ট যেটা ফ্যামিলিতে আসছে So if ফ্রম I দি ভেরি take over, বিগিনিং yeah, এটা ভ্যালুজ এন্ড এথিক্স এর উপরে আমরা grow বিউটিফুল। করেছি। ইফ আই টেক ওভার ফ্রম ইউ, একটা কথা আপনারা বিশ্বাস করেন এবং বলেনও যে মুনাফার আগে নীতি। জি, ব্যবসার সাস্টেনেবিলিটিতে মুনাফা থাকতে হবে, দ্যাটস ফর শিওর। ডেফিনেটলি আমরা ব্যবসা করছি মুনাফার জন্য। এক্স্যাক্টলি। তার আগে আপনি নীতির কথাটা বারবার বলেছেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করেছেন। এই সাহসটা, এই আত্মবিশ্বাসটা আপনি কোথা থেকে পেয়েছেন? শুনে এটা আমার বাবা যেমন সবসময় বিশ্বাস করতেন যে আমরা যেই ব্যবসায়ী করি না কেন এটার একটা সামাজিক অবদান থাকতে হবে। তো আমি দেখেছি 71-এর ঘটনাই আমরা বলি, 71-এ কিন্তু আপনি জানেন চিটাগং পোর্ট বন্ধ ছিল, কিছুই ছিল না। জি। তো আমরা যে উৎপাদন করতাম, যে পণ্যগুলো ডিল করতাম, আমাদের গেট থেকে বাইরে গেলে ওটা কিন্তু 5-6 গুণ বেড়ে যেত, বিকজ ওখানে একটা ব্ল্যাক মার্কেটের একটা সিচুয়েশন ছিল ওই সময়। আচ্ছা। কিন্তু আমাদের ছিল যে মুনাফা আমাদের না, তোমরা সেটাতে হাত দেবা না। আমাদের আমরা একটা সিস্টেমে চলি, আমরা যেন সিস্টেমের ভিতরে থাকি, অন্যরা কি করছে না করছে তোমার দেখা দরকার নাই। সো ইউ হ্যাভ আ ভেরি এস্টাবলিশড প্রিন্সিপল। উনি একটা প্রিন্সিপাল এস্টাবলিশ করে গেছেন, আলহামদুলিল্লাহ সেখান থেকে আমরা এই পর্যন্ত আসছি। ওকে। আমরা এখনো সেটা মেনটেন করি যে আমাদের নির্ধারিত যেটা নেওয়া প্রয়োজন সেটার বাইরে আমরা কোনোদিন আমরা চেষ্টাও করি নাই, আমরা করিও না। ভেরি নাইস। সো একটা কথা প্রায় বলি আমরা ব্যবসা শিক্ষা, যে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। সো আপনি যখন বাংলাদেশের সৌরশক্তির এই কনসেপ্টটাকে একটা ফর্মাল স্ট্যাবলিশমেন্ট আনার চেষ্টা করলেন, এই ধারণাটা কিভাবে আপনি আনলেন এবং সেটা করতে গিয়ে আপনি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? এটা আমি বলবো ওই সময় আমাদের অ্যাটমিক এনার্জি কমিশন একজন ছিলেন চেয়ারম্যান সাহেব, আনবরুল ইসলাম সাহেব। উনি আমাদেরকে বললেন যে এরকম একটা প্রজেক্ট চলতেছে, তোমরা এটাতে ইন্টারেস্টেড হবা কিনা। আচ্ছা। তো এটা ব্যাক ইন কত সালের কথা? এটা 1985-86 এই সময়। তখন আমাদের এখানে কেউ সৌরবিদ্যুৎ বুঝতো না, কেউ জানতো না। যাকে আমরা বলি সৌরবিদ্যুৎ, তাহলে তোমরা কি টিটকারি মারছো কিনা, সূর্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়। অ্যান্ড ওনার উৎসাহতে আমরা দেখলাম যে সোলার এনার্জি সূর্য থেকে প্রডিউস হয়, এটা তো স্টোরেজ করতে হয়, স্টোরেজ করার জন্য আমাদের ব্যাটারির প্রয়োজন আছে। তো ইট ওয়াজ এ ভেরি মানে একটা সিনার্জি ক্রিয়েট হয়ে গেল যে সৌর বিদ্যুৎ উইথ ব্যাটারি। অ্যান্ড আমরা দেখলাম আমাদের আরেকটা যেটা মাথায় চিন্তা আসলো যে অন্ধকারে একটা ভালো শিক্ষিত লোককে যদি রাখা হয় সে কিন্তু কোনো কিছু করতে পারবে না, কিন্তু এটা কেউ কিছু পারে না। বেকার একটা লোককে যদি এটা আলোতে বসানো হয়, সে কিছু না হলেও কিছু নাড়াবে। অ্যামেজিং আইডিয়া। দ্যাট ইজ হিজ ব্রেইন উইল স্টার্ট ওয়ার্কিং। তো আমরা তার জন্য এই স্লোগানটা ছিল ঘরে ঘরে বিদ্যুৎ। এক্সেলেন্ট। আমাদের প্রায় 75% কিন্তু ওই সময় বিদ্যুৎ পেত না। আমরা যারা ঢাকা শহর চিরাঙে যারা এনারা আমরা এই অ্যাক্সেসটা পেতাম, কিন্তু বেশিরভাগই ছিল উইথাউট অ্যাক্সেস টু পাওয়ার। তো তার জন্য এই স্লোগানটা আসলে ঘরে বিদ্যুৎ গেলেই ইনশাআল্লাহ ওইখান থেকে একটা ডেভেলপমেন্ট আসবে। So it's a sign of the development and the that was a farsightedness of course view that আমরা নিলাম যে বিদ্যুৎ ছড়াইলেই ইনশাআল্লাহ একটা ডেভেলপমেন্ট আসবে। বিউটিফুল। সো এটা এত গেল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ নিয়ে যাওয়ার কথা, আলো পৌঁছে দেওয়ার কথা। শহরের কথা একটু আসি। আপনি বাংলাদেশের প্রথম আধুনিক কেনাকাটার জন্য সুপার স্টোরের কনসেপ্টটা নিয়ে আসলেন আগুরার মাধ্যমে। সো এই গ্রাম থেকে এই যে শহরের এই যে নতুন জীবনযাপনের ক্ষেত্রে ভ্যালুয়েশনের যে এফোর্টটা, সেই গল্পটা শুনতে চাই আগুরার মাধ্যমে। আগুরার মানে আপনি 1991-তে বাংলাদেশ WTO সিগনেটারি হন এবং আমাদের উন্মুক্ত বাজার। আমরা ব্যাটারি ব্যবসায় আমরা দেখলাম যে ব্যাটারি ব্যবসায় আমাদের আমরা নিজেকে একটা থ্রেটেন ফিল করলাম, কারণ ইন্ডিয়া একটা বিশাল একটা দেশ আমাদের পাশে, ওর সাথে আমরা ইকোনমি স্কেলে কখনো ইন্ডাস্ট্রিয়ালি পারবো না। ভেরি ডিফিকাল্ট। দ্য অনলি থিং উই হ্যাভ টু ডাইভার্সিফাই ইন সার্ভিস ইন্ডাস্ট্রি। এন্ড সাচ আ ডাইভার্সিফিকেশন আমাদের জন্য সুবিধা ছিল ইন অটোমোবাইল লাইনে যাওয়া। আচ্ছা। বাট সেখানে তো আমরা অলরেডি ছিলাম। হোয়াট ইজ নিউ থিং উই আর ডুইং? ওকে। তখন আমরা আসলাম ওয়াই নট কাঁচা বাজার আমরা কি খাচ্ছি না খাচ্ছি আমরা কেউ জানতাম না ওই সময়। এন্ড আমরা একটা ক্যাম্পেইনও করেছিলাম যে কি খাই আমরা জানি না, আপনি কি পাচ্ছেন আপনারা জানেন না, সোর্স জানেন না। তো উই সেড আমাদেরকে যদি ভ্যালু অ্যাড করতে হয়, দিস ইজ ওয়ান এরিয়া ওয়্যার উই ক্যান অ্যাড ভ্যালু। এটা হলো 2095-তে আমরা এটা কনসিভ করলাম এই আইডিয়াটা। অ্যাটমিক এনার্জির যে ভদ্রলোক ছিলেন উনি তো আপনাকে একটা আইডিয়া দিয়েছেন। উনি আইডিয়া দিয়েছেন সৌরবিদ্যুতে। আগুরার আইডিয়াটা কে দিলেন? আগুরার এই যে WTO যখন হলো, ডাইভার্সিফিকেশন কেমনে করব, কোথায় করব। আচ্ছা। আমাদের
দেশে ইকোনমি হলো এগ্রিকালচারাল ভিত্তিক, অফ কোর্স, এন্ড আগোরা হলো একটা ফ্রন্ট এন্ড অফ দি এগ্রিকালচার, মানে গ্রাহকের সাথে সুপার মার্কেটের কানেকশন। এন্ড এখানে আমরা এটাকে এস্টাবলিশ করতে পারি, এটা কানেকশন কিন্তু প্রান্তিক কৃষকদের সাথে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। জি, এটা ইকোসিস্টেমটা, আমাদের ইকোসিস্টেম। রাইট। আমরা একটা কনসেপ্ট করলাম সবুজ সেতু। ওকে, তার মানে কৃষক যেটা উৎপাদন করবে সেটা কৃষককে আমরা ভোক্তাদের সাথে কানেক্ট করে দিচ্ছি। ওনারা যেটা চায় ওটা পাবে, যে কোয়ালিটি চাই সেটা পাবে, সেইভাবে যেভাবে চায় ওইভাবে। এবং যতটুকু পারা যায় মিডলম্যান সরিয়ে দেওয়া। মিডলম্যান কিন্তু অনেকটা এলিমেন্ট হয়ে যাবে। মিডলম্যান অবশ্যই প্রয়োজন, কারণ কৃষক তার প্রসেস করবে না, মানে জি, মাটি থেকে তোলার পরে এটাকে পরিষ্কার করবে না, সোর্টিং গ্রেডিং এগুলো পারবে না। সো দ্যার ইজ এ মিডলম্যান একটা প্রয়োজন আছে, বাট এটাকে একটু সিস্টেম্যাটিকলি আনা এবং বাহুল্যটা কমিয়ে দেওয়া। আমাদের ড্যামেজ হইতো প্রায় 45% ড্যামেজ হতো অন ট্রান্সপোর্টেশন। আচ্ছা, তো সেটাকে কাট ডাউন করে 5%-এ নিয়ে আসা। হিউজ অ্যাচিভমেন্ট। সো ইভেনচুয়ালি মানে আমরা ওটা এস্টাবলিশ করতে সক্ষম হয়েছি। আমাদের লোকদেরকে আমি বলেছিলাম লাইক যেখান থেকে হোলসেল হয়, আমরা হোলসেল মার্কেটে উই শুড বি এবল টু রিটেল। ওকে, এই টার্গেট দিয়ে ওদেরকে কাজ করেছিলাম এই সবুজ সেতুর মাধ্যমে। আমি বলবো আলহামদুলিল্লাহ we had been immensely successful in that also. অফ কোর্স ইউ আর। আপনারা তো এই সুপারস্টোরের ইন্ডাস্ট্রিটাকে বাংলাদেশের লিড করলেন। আপনি যদি এই 2001, 2, 3, 4-এ দেখবেন এক্সপায়ারি ডেটের কোনো কনসেপ্ট ছিল না। জি, কোয়ালিটি স্ট্যান্ডার্ড বলে কিছু ছিল না। আমরা যখন মাংস বলি, মাংস বলতে কি বোঝায়, দ্যার ইজ নো ডিসক্রিপশন। আমরা আম বলতে আম বোঝাই, বাট আমের যে অনেকগুলা আরো ক্রাইটেরিয়া আছে হাউ সেফ আম আনা যায়, সেগুলো কিন্তু ছিল না। উই এস্টাবলিশ দ্যাম ইনশাআল্লাহ। তো আমাদের এস্টাবলিশ করতে অনেক সময় লেগেছে, বাট উই আলটিমেটলি কনসেপ্টটা তো দাঁড়িয়ে গেছে, প্র্যাকটিস তো কনসেপ্ট চলছে। দাঁড়িয়ে গেছে। এই কনসেপ্ট দাঁড়াইতে গিয়ে অনেক অভিযোগ আমাদেরকে নিতে হয়েছে, বাট উই ডিড দ্যাট। আমরা বললাম উই উইল নট লেট, ওটা যা হওয়ার হবে, বাট আমাদের যে মিশন নিয়ে আমরা নেমেছি উই উইল নট কম্প্রোমাইজ অন দ্যাট। আলহামদুলিল্লাহ উই মেনটেইনড ইট, এন্ড আজকে তো উই হোল রিটেল ইন্ডাস্ট্রি তো চেঞ্জ হয়ে গেল। অফকোর্স, দ্যাটস ওয়ান্ডারফুল। আমরা সৌরশক্তির কথা বলছি, আগরার কথা বলছি, এক ফাঁকে একটু ব্যাটারির কথা চলে আসলো। আপনার ইনফ্যাক্ট ব্যাটারি নিয়ে বেশ কিছু আর্টিকেল জার্নাল আমার পড়ার সৌভাগ্য হয়েছে। এই ব্যাটারি আমরা প্রায় 75টা দেশে এক্সপোর্ট করি। আই নো, বাংলাদেশি ম্যানুফ্যাকচার্ড, বাংলাদেশি ইঞ্জিনিয়ার এন্ড বাংলাদেশি ব্র্যান্ডে। অ্যামেজিং। সো ইটস নট, ইটস এ হিউজ স্টোরি। একই সাথে যে জিনিসটা আমাকে খুব নাড়া দিয়েছে সেটা হচ্ছে আপনার যে সোশ্যাল কমিটমেন্ট অ্যান্ড এফোর্ট, যেটা আপনি আপনার সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের মাধ্যমে জাকাতকে প্রাতিষ্ঠানিকভাবে একটা ফর্মে নিয়ে আসার চেষ্টা করেছেন। সেই শক্তিটা, সেই উৎসাহটার গল্পটা শুনতে চাই। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আমি বলবো এটা ডেফিনেটলি একটা রেভলিউশন ক্রিয়েট করেছে। আমরা এটা করেছিলাম 2008-এ কনসেপ্ট সুপার সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। আমরা দেখতাম যে ঠিক জাকাতের টাইমে লাইন ধরে লোকটা দাঁড়ায় থাকতো, না সবাইকে একটা কাকে 100 টাকা, 50 টাকা, 500 টাকা এভাবে বিতরণ করা হইতো। বাট এটা কিন্তু আমাদের ওই সময় আমরা রিয়েলাইজ করলাম এটা তো জাকাতের পারপাস ফুলফিল করে না। কারেক্ট। তখন আমরা যেটা করেছি, আমরা পারিবারিকভাবে কিছু বন্ধু বান্ধব মিলে আমরা বলছি আমরা এক জায়গায় করি, এন্ড আমরা যা করি লেট আস ডু মেক এন ইম্প্যাক্ট প্রোডাক্টিভলি। তখন আমরা একটা এনজিওর সাথে আমাদের কানেক্ট হয় মুন্সিগঞ্জের। ওরা আমরা আমাদেরকে 6 লক্ষ টাকা দেন, আমরা একটা গ্রামের একটা প্রজেক্ট নিতে চাই। ওনাদের ওখানে কোনো লেখাপড়া নাই, কোনো স্যানিটেশন নাই, তারা তামাক চাষ করেন এবং তারা ওই কেনা ওই যে সুদ নেয়, সুদ দাদন না, এই কাবুলিওয়ালার মতো, মানে আই ফরগট দ্যাট নেম, কি বলে, তো সুদ নিয়ে ওরা ইয়ে করে। তখন আমরা ওদেরকে 6 লক্ষ টাকা দেই। 3 বছর পর আমরা জাস্ট দেখার জন্য যে এই লোকটা যে বললো গিয়া, আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে ওইখানে লেখাপড়া অলমোস্ট 100% স্যানিটেশন হয়ে গেল, লেখাপড়া হয়ে গেল। ওরা যেটা করেছিল সেটা মসজিদের ইমামকে তারা আরো ইনসেন্টিভাইজ করে ইমামকে দিয়ে তারা লেখাপড়া করালো, রিসোর্সটা মোবিলাইজ করলো। আমরা 3 বছর পরে যখন গেলাম দেখি ওরা লেখাপড়া করতে জানে, স্যানিটেশন 100%, তামাক চাষ করে, যারা ঋণ নিয়েছিল আগে ওগুলো তারা ফেরত দিল। আমরা 6 লক্ষ টাকা যদি একটা গ্রামকে পাল্টিয়ে দিতে পারে, চিন্তাই করা যায়, তাহলে তো আমরা এটাকে একটা ইনস্টিটিউশনাল ফর্ম দেই।
ওকে আলহামদুলিল্লাহ আপনাকে আজকে গর্ব করে বলতে পারি course. 17 বছরে আমরা 17 লক্ষ পরিবার না 17 লক্ষ লোকের আমরা জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছি রিমার্কেবল অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ Remarkable আমাদের achievement. এখান থেকে প্রায় 18,000 ছাত্ররা বৃত্তি পায় মেডিকেল এইড পায় যাদের প্রয়োজন মানে এটা হলো এই কার্যক্রম সক্ষম করে দেওয়া একজন Okay, ব্যক্তিকে। of course, এটা তো একটা অক্ষমকে একদম সক্ষম পুরো করে দেওয়া। সোসাইটির যে আনইউটিলাইজড রিসোর্সকে আপনি মোবিলাইজ Mobilize করছেন করা And আমাদের আপনাকে এখন ইনশাল্লাহ আমরা আগামী মাসে আফ্রিকার 5টা দেশ থেকে তারা প্রতিনিধি আসবে এখানে আমরা কিভাবে কেমনে করছি এটা জানার এই জন্য মডেলটা এবং বোঝার জন্য। এটাকে তারা হয়তো মানে- ইনশাল্লাহ রেপ্লিকেট করবে বিউটিফুল সো আমরা we are globally recognized today আমরা একটা অ্যাওয়ার্ডও পেয়েছি আচ্ছা ইসলামিক ইকোনমিক অ্যাওয়ার্ডও পেয়েছিলাম Okay. 2015 সালে ওকে ওকে And So এটা তার- আমরা অ্যাপ্লাই করে নেই somebody recommended and we were selected বিউটিফুল বিউটিফুল একটু অন্য প্রসঙ্গে যাই আপনি মাঝে মাঝেই বলেন সেটা হচ্ছে সমালোচনা হচ্ছে সোনার উপহার এই জি। কথা আপনি বলেন জি। ভেরি ভেরি ইন্টারেস্টিং কোট এটার ইনসাইটটা শুনতে চাই সমালোচনা শুনেন, সোনার উপহার আমি অ্যামেজিং বলি আমাকে যে ভালোবাসে জি সে আমাকে বলবে যে তুমি এই কাজটা ভালো করছো না হুম ও কেন বলছে যাতে আমি সেই ভুলটা না করি হুম সো ইটস এ গোল্ডেন গিফট ফর মি বিকজ যত সে আমাকে আমার ভুল ত্রুটি ধরবে হুম আমরা তত নিজেকে ডেভেলপ Correct, করতে correct. পারবো অফকোর্স And আপনি আগরা তো একটা এক্সাম্পল দিই আবার হুম আপনি দেখবেন আমরা আজকে আপনি যে আগরার কনসেপ্টে কিন্তু আমরা অনেক জরিমানা খেয়েছি হুম বাট আমাদের টার্গেট ছিল যত জরিমানা খাবো আমরা কি কারণে খেলাম উইল রেকটিফাই দ্যাম অ্যান্ড কিপ ইমপ্রুভিং দ্যাম অ্যান্ড আলহামদুলিল্লাহ উই হ্যাভ মেনটেন দ্যাট অ্যান্ড আমরা দেখতাম যে আমাদের মেইন কনসার্ন ছিল এই নেগেটিভ পাবলিসিটি আমার সেল কমছে কিনা আলহামদুলিল্লাহ সেদিকেও আমরা পাই নাই ওকে সো দ্যাট ওয়াজ আমরা আমাদের ক্রেতাদের আস্থা অর্জন করতে পেরেছি আপনি যদি So that's আস্থার a big কথা one. হ্যাঁ আপনি তো আস্থার কথা বললেন আমি শিওর এটা শুধু ক্রেতাদের আস্থা না আপনার যারা এমপ্লয়িজ আছে জি তাদের আস্থার একটা বড় ব্যাপার কারণ আছে তারা দেখলো আমরা কম্প্রোমাইজ করি না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমরা কম্প্রোমাইজ করলে তারাও অনকম্প্রোমাইজ করতো বিকজ এক্স্যাক্টলি এভরিথিং ট্রিকলস ডাউন ফ্রম দ্য টপ অফকোর্স তারা যখন দেখলো আমরা অটল আমরা উই আর রেডি টু টেক অল সর্ট অফ ননসেন্স ইয়ে ওরাও ওইভাবে প্রিপারেশন নিয়ে নেয় জি জি প্রতিষ্ঠানে আপনাদের কত কর্মচারী এই মুহূর্তে পুরো গ্রুপে আমাদের- কর্মরত আছেন এখন আগে অনেক ছিল এখন অনেক পরিবর্তনের কারণে এখন বোধহয় 2,500-এর মতন ঠিক আছে একটা ছোট্ট কিন্তু খুব ইনসাইটফুল প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সবার মাঝে কোন অ্যাটিটিউডটা আপনাকে আনন্দ দেয় যাতে মনে হয় যে না হ্যাঁ আমার সারাদিনের কষ্টটা হয়তো সফল বা সার্থক কনফিডেন্স ওরা যখন এসে বলে স্যার আমরা করেছি ওকে আমরা পারবো ওকে এই মানে এটা আমি সবসময় বলি এই আমাদের ক্যান ডু অ্যাটিটিউডটা ক্যান ডু অ্যাটিটিউড রাইট রাইট আপনি পারিবারিক মূল্যবোধের কথা বলছিলেন আপনি প্রজন্মের কথা বলছিলেন আমি এই প্রশ্নটা সব উদ্যোক্তাদের অফ স্ক্রিন করি যে কখনো কখনো দেখা যায় যে নতুন প্রজন্মের ছেলেপেলেরা তার বাবা বা তার আগের ফ্যামিলি ব্যবসা খুব বেশি আসতে চায় না বা আসলেও তারা কতটা এনজয় করে আমরা এখনো শিওর না এই জায়গাটাতে একজন ইন্ডাস্ট্রি লিডার হিসেবে আপনার কি মতামত বা অভিমত আছে জি এটা অবশ্যই আমি বলবো এটা ভেরি ন্যাচারাল কারণ Okay. আমরা যেভাবে আমরা 83 টু 2000 আমরা যেভাবে দেখেছি এখন পরিবেশ তো জি। অনেক পরিবর্তন জি। হয়েছে টেকনোলজি চেঞ্জ হয়ে জি। গেছে জি এখন আমরা যদি আমাদের পুরান হ্যাবিটগুলো ধরে রাখতে চাই তারা নতুন প্রজন্মের সাথে ম্যাচ করতে পারবে না জি তো এখানে আমরা যেটা করি আমরা ওদেরকে অনেকটা ছাড় দেই ওকে তোমার ইনোভেটিভ আইডিয়াসগুলো তোমরা ইমপ্লিমেন্ট করো এন্ড আমরা বলি না যে তোমরা আলাদা হয়ে যাও ওকে ইমপ্লিমেন্ট করো যদি সাকসেসফুল হও উইল বি পার্ট অফ ইট ওকে এইভাবে করে এনকারেজ করি এন্ড আলহামদুলিল্লাহ আমরা যে 4th জেনারেশন আসছে সবাই কিন্তু বাইরে লেখাপড়া করেছে আমার ছেলে এক ছেলে আমেরিকাতে ছিল একটা অস্ট্রেলিয়াতে একটা ইংল্যান্ডে সবাই আসছে এখানে এন্ড দে আর পার্ট অফ দি সোসাইটি টুডে ওকে তাই এর মধ্যে আমাদের তো আরো অন্য ফ্যামিলি মেম্বারের বাচ্চারা চলে আসছে এক্সেলেন্ট সো উই আর 4th জেনারেশন ইন দ্য এক্সেলেন্ট এক্সেলেন্ট খুব চটপট করে ছোট ছোট কয়েকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে একটা সিনেমার নাম আপনি বলেন যে সিনেমাটা দেখে আপনার মনোজগতের চিন্তাভাবনার জায়গায় কিছুটা হলেও প্রভাব পড়েছে ও মাই গড ইট ওয়াজ কমপ্লিকেটেড কোশ্চেন ফর মি এনিথিং দ্যাট ইউ ক্যান রিকল অথবা এনি বই এনি বুক বুক ইজ আমরা যেমন when we were trying to restructure the company আমরা good to great বলে একটা বই Okay. ছিল we had literally taken that as a guiding book
এন্ড আমরা ওটা করেছি। তারপরে জিম কলিন্সের ওই যে 7 হ্যাবিটস, ওকে, সেটাকে নিয়েছি, ওটাকে আমরা মডিফাই করে আমাদের কালচারে নিয়ে আসছি। I+10 বলি আমরা। আচ্ছা, হ্যাঁ, আই বলতে আমরা বুঝাই যে ইন দ্য কোম্পানি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন ইজ মি। মি বলতে নট নিয়াজুদ্দিন, বাট এভরি ইন্ডিভিজুয়াল ইজ অ্যান আই। তো সে যদি পরিবর্তন আনে, সে যদি না, সেই পরিবর্তন আনার দায়িত্বে, সেই আমাদের ডেভেলপমেন্ট আনার দায়িত্বে, সো সে যখন দায়িত্ব নেবে, ইনশাআল্লাহ দ্য রেস্ট ইজ অল উইল ফলো। এক্সেলেন্ট, অফ সো কোর্স, দ্যাটস দি হোল কনসেপ্ট বিহাইন্ড ইট। অফ কোর্স। রিয়ালিটি হচ্ছে আমাদের বাংলাদেশে যে কোনো উদ্যোক্তার জন্য নতুন করে ব্যবসা শুরু করার সময় যে প্রতিবন্ধকতাগুলি থাকে, আমাদের কস্ট অফ ফান্ড ইজ কম্পারেটিভলি ভেরি হাই, পলিসি ওয়াইজ কিছু চ্যালেঞ্জ তো রয়েছেই। এই অবস্থার মাঝখানে আপনি নতুন উদ্যোক্তাদের কি ম্যাজিক টিপস দেবেন? আমি নতুন উদ্যোক্তাকে সবসময় বলি দ্যাট সেলফ কনফিডেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড বিলিভিং ইন ইয়োর সেলফ, নিজের উপর আস্থা রাখা, এবং এটাকে কিভাবে তুমি কাজে লাগাও। বিকজ এই যে আপনি 15% ইন্টারেস্ট বলেন, আপনি যদি যত আজকের সফল ব্যবসায়ীদেরকে দেখবেন, ওনারা কিভাবে শুরু করেছিল, they did not start with anything, zero, of course, and ওরা যেই তারা রোল করা শুরু হলো, the others came and started funding. Even আগোরা যখন আমরা করি, not a single bank came forward যে তোমাদেরকে মানুষকে, বিকজ ইট ওয়াজ আ খোলা একটা মার্কেট, কালকে তো সব লুটপাট হয়ে যাবে, আমরা কি পাবো, কিছুতে পাবো না। But as it grew, people started coming forward. Okay, we'll try to support. এটা আপনার নিজের আত্মবিশ্বাস দেখাতে হবে, আপনার সফলতা দেখলে বাকিরা কিন্তু অংশগ্রহণ করবে। So this is very important. তো আমি বলি ওই যে 9%, 15%, it is a factor, but এটা কোন সময়, যখন আমরা একটা কনফিডেন্স, একটা মিনিমাম লেভেলে আমাকে গ্রো করতে হয়। দিস ইজ হোয়াট আই সে, যে কখনো নিজেকে ছোট করে দেখো না। আমরা অনেক সময় আমাদের একটা আছে, একটা মানে কি বলবো, মুদ্রা দোষ আছে। আমরা প্রত্যেক জায়গায় যদি লাগাই, যতটুকু সম্ভব, আমরা সবসময় একটা সীমাবদ্ধতা রাখি। কেন আমরা কেন পারবো না, আমরা কি পারি নাই, তো এই জিনিসটা করে এই যদি পারবো, এইগুলি আমি সবাইকে ডিসকারেজ করি, এই ওয়ার্ডগুলো ইউজ করো না, শিওর কনফিডেন্স যে আমি পারবো, করবো, and alhamdulillah you will be able to do it. একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি নিজে যেটা ফিল করেছি, সেটা হচ্ছে যে আমাদের কোর্স কারিকুলাম সেটা হয়তো খুব ভালো কর্মকর্তা অথবা হয়তো ম্যানেজার তৈরি করতে শেখায়, কিন্তু আমি শিওর না এটা কতটা আমাদের উদ্যোক্তা করতে শেখায়। একজন সফল উদ্যোক্তা হিসেবে আপনার সাজেশন কি থাকবে? সবাই তো উদ্যোক্তা হতে পারবে না, এটা কিন্তু আমি মনে করি এটা গড গিভেন একটা কোয়ালিটি। বাট আমার যেটা চ্যালেঞ্জ আমরা ফেস করি ইন আওয়ার বিজনেস কমিউনিটিতে, সেটা হলো আপনি যে প্রডিউস করছেন, যে ছাত্রদেরকে বা যে গ্র্যাজুয়েটকে প্রডিউস করছেন, এটা কি আমাদের আজকের বিজনেসের সাথে ম্যাচ করতে পারে কিনা? আমি এখানে অনেক চ্যালেঞ্জ দেখি, বিকজ অনেক সময় আপনারা জাস্ট থিওরিটিক্যাল এডুকেশন দিয়ে কিন্তু তারা বের হয়ে যায়, প্র্যাকটিক্যালি কিন্তু তারা অনেক সময় ম্যাচ করতে পারে না, ইভেন তারা কনসিভও করতে পারে না যে আমরা প্র্যাকটিক্যালি এটাকে কিভাবে অ্যাপ্লাই করব। আমি অনেক সময় চেষ্টা করেছি বিটুইন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি, একাডেমি অ্যান্ড ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের জন্য। লাইক আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমরা আগরা যখন করি, আমাদের সবচেয়ে প্রয়োজন ছিল যে এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের আমাদের কিছু লোকদেরকে পাওয়া, অ্যান্ড আমরা কিন্তু পাই নাই। তারপরে আমরা ফার্মাসিতে আমরা দরকার ছিল একটা ফার্মাসিস্ট, বিকজ আপনি যখন কোনো পণ্য কিনতে যাচ্ছেন, ইট ইজ আ ওয়ান স্টপ শপিং। আমি প্যারাসিটামল দরকার আছে বা কিছু দরকার, আমার ফার্মাসিস্ট দরকার ছিল, আমরা ফার্মাসিস্ট পাই নাই, ইভেনচুয়ালি কিন্তু আমরা ফার্মাসি বন্ধ করে দিয়েছি। তো থিংক লাইক দ্যাট, মানে আমার মার্কেটে প্রয়োজন কি, আপনি কি প্রডিউস করছেন। তার মানে আমাদের তো একই সাথে তাহলে কোর্স কারিকুলাম যখন আমরা করি, সেটার কো-ক্রিয়েশনের সময় আপনাদের ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। I will recommend that surely. Plus not only that, even research. আমি আজকে একটা, এই যে আমরা আজকে অনেকগুলা কমার্শিয়াল চ্যালেঞ্জেস, ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জেস পড়ে যাচ্ছে, হাউ ডু উই কাম আউট অফ ইট। আপনি যদি জাপানে দেখেন, তারা কিন্তু ওটার উপরে রিসার্চ করেছে, and they came up with several recommendations. আমাদের দেশে রিসার্চ কালচারটা খুব দুর্বল। এমন এটা এই কোলাবোরেশন হইলেই হবে, যখন আমি বিপদে পড়বো, আই উইল কাম টু ইউনিভার্সিটি যে আমার এই প্রবলেম আছে,
ক্যান ইউ রেকমেন্ড সাম অ্যাবসলিউটলি সলিউশন? তো অ্যাবসলিউটলি এই কোলাবোরেশন হলেই দেখবেন অনেক অ্যাবসলিউটলি কিছু ডেভেলপমেন্ট হয়ে আসবে। অ্যাবসলিউটলি একটা প্রেডিকশন হচ্ছে বাই 2030 বাংলাদেশ প্রায় 9th লার্জেস্ট কনজিউমার মার্কেট হবে গ্লোবালি। সো অ্যাজ এ 180 মিলিয়ন পিপল। ইয়েস, হিউজ। এই যে কনজিউমার মার্কেট হওয়ার পথে আমাদের যে জার্নিটা, সেটাকে সামনে কেটার করার জন্য আমাদের রেডিনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আম শিওর আমরা অনেক ক্ষেত্রে সেটা রেডি না। সেই রেডি হওয়ার জন্য আপনার অভিজ্ঞতা কি বলে? না, সে রেডি হওয়ার, এই যে আপনি যে আজকে যে ফোরকাস্ট করতেছেন, জি, হোয়াট ইজ আওয়ার প্রিপারেশন, আমরা জি। কি করছি, ওটার জন্য আমাদের গভর্নমেন্টের অনেক ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট লাগবে, নিঃসন্দেহে আমাদের পলিসি সাপোর্ট লাগবে। নিঃসন্দেহে তো এগুলি একসাথে সমন্বয় না মাল্টি হলে, স্টেক হোল্ডার এনগেজমেন্ট, স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট না হলে আমরা বলতে পারি যে আমরা এটা হব সেটা হব, বাট উইল অলওয়েজ বি ডিপেন্ডেন্ট। ট্রু। সো আমাদের ডিপেন্ডেন্সি যত কমানো যায়, লাইক আমাদের এখানে ইভেন আজকেও আমি সিম্পল বলি, একটা এক্সপোর্ট যদি করতে চাই, তার আর অনেক প্রতিবন্ধকতা আছে। এক্সপোর্ট শুড বি এনকারেজ বিকজ উই নিড ফরেন এক্সচেঞ্জ। অ্যাবসলিউটলি হাউ ডু ইউ ওপেন ফর এক্সচেঞ্জ? অ্যাবসলিউটলি আমাদের যারা প্রশাসন আছে, দে আর ইন দ্য ক্লোজ মেন্টালিটি যে সবাই চুরি করতেছে, যে আমি কেমনে চোরকে ধরবো। বাট দেয়ার আর পিপল হু আর স্ট্রাগলিং। এন্ড আপনি জানেন নিশ্চয়ই যে অনেক বাংলাদেশি বিনিয়োগ বাইরে আছে, বাট দে আর নট ইন অফিসিয়াল সোর্সেস, জি, দে আর ফ্রম ডিফারেন্ট ডাইরেকশন, বাট দে আর বাংলাদেশিস। তো এটা যদি ওপেন করতো, ওপেন মাইন্ডেডনেস থাকতো, ইট উড হ্যাভ গন থ্রু লিগাল চ্যানেল, গভর্নমেন্ট উড হ্যাভ আর্ন, নেশন উড হ্যাভ আর্ন, এন্ড ইট উড বি বেনিফিশিয়াল টু এনিবডি। অ্যাবসলিউটলি। তো এই পার্টটা খুব, আমার মনে হয় এই দৃষ্টিভঙ্গিটা খুবই দরকার। এবং আমি মনে করি অ্যাজ আ কনজিউমার মার্কেটের যে আমাদের যে পোটেনশিয়াল, সেখানে সার্ভিস সেক্টরের একটা হিউজ পোটেনশিয়াল রয়ে গেছে। Our survival will be service sector অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি more than, and industrially we have to have that export potential. We'll feed the world. অ্যাবসলিউটলি। জনাব নিয়াজুর রহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লেগাসি উইথ এমআর এর সাথে আসবার জন্য। আম শিওর আপনার গল্প, জীবনের গল্প, ক্যারিয়ার এবং প্রতিষ্ঠানের যে গল্প আমরা শুনলাম, এবং একই সাথে সামাজিক দায়বদ্ধতার যে উৎসাহব্যঞ্জক গল্পটা শুনলাম, সেটা আমাদের সবাইকে উৎসাহ দিবে। এবং আম শিওর আপনার কথার মাধ্যমে অনেক তরুণ উদ্যোক্তা সাহস করবে সামনের দিনগুলোতে রিস্ক নিয়ে এগিয়ে যেতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য। It's our pleasure. We are so blessed. একটু আপনাকে রিকোয়েস্ট করবো, আমাদের শোটা নিয়ে আপনার সামান্য যেটুকু অভিজ্ঞতা হলো একটু যদি আমাদের লিখে দিতেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।